হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূত আলাপ। আমি সৌভিক। আজকে এসে গেছি তোমাদের জন্য নতুন আর একটা সত্যি ঘটনা নিয়ে। যদিও আজকের ঘটনাটা ভৌতিক বলা যায় না, তবু মানুষের জীবনে ডিপ্রেশন নামক একটা জিনিস বাস করে, যেটা মানুষকে ক্রমশ নিয়ে যায় মৃত্যুর দিকে। মৃত্যু অথবা পুনর্জন্ম, সেটা মানুষের উপর ডিপেন্ড করে তার ভাবনা চিন্তা কেমন, বা সে কি নিয়ে ভাবে সারাদিন, তার উপর। আজকের ঘটনাটা সেরকমই কিছু একটা ভাবনা চিন্তার উপর, যে ভাবনা চিন্তার শেষে থাকে শুধু একটাই উপায়: আত্মহত্যা। আজকের ঘটনার নাম চিন্তার ভূত। ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছে আমারই খুব ক্লোজ ফ্রেন্ড বা খুব কাছের বন্ধু বলা যেতে পারে, বিজন। আমার মিউজিক সার্কেলেরই একজন। বিজন এখন যেখানে থাকে সেখানেই ঘটেছিল এই ঘটনাটা। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। বিজন নিজের মুখে আমাকে শুনিয়েছে এবং আমি তার মতন করেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটা পারবো, তবে অবশ্যই তোমাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন লাগলো, কতটা ভয় লাগলো। ভয় তো লাগবে, কিন্তু ভালোও লাগবে। তো চলো শুরু করা যাক। আজ থেকে প্রায় বছর 15 আগের কথা। আমি তখন কলেজে। বন্ধুদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া, আড্ডা মারা, ক্যাম্পাসে গান বাজনা করা, এইসব তখন খুব চলতো। এরকমই একদিন বিকেলবেলায় আমি ওয়েট করছিলাম পাড়ার মোড়ের সিগারেটের দোকানটায়। এক বন্ধু আসবে, আমরা সেখানে মিট করব এবং আমরা যাব সেখান থেকে সিগারেট খেতে মাঠে, কারণ মাঠে আমাদের খুব একটা কেউ যায় না। সেদিন আমার ওই বন্ধুটা এলো না, তাই আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ফিরে গেলাম বাড়ির দিকে। তখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে। বাড়ি যখন ঢোকার সময় মনে পড়লো, আরে বাড়িতেই তো আমার এক বন্ধু থাকে। যদিও আমরা থাকতাম তখন ভাড়া বাড়িতেই আমাদের পাশের ঘর লাগোয়া আর একটা ঘর ছিল। সেই ঘরে থাকতো পাপ্পু। পাপ্পু আমার ছোটবেলাকার বন্ধু, যেহেতু আমরা একসাথেই এখানে ছোট থেকে বড় হয়েছি। একই সাথে আমরা স্কুলে পড়তাম এবং এখনো পর্যন্ত আমরা একই সাথে গান বাজনাও করি। পাপ্পুর ঘরটা ছিল আমাদের বারান্দার একদম সোজাসুজি। সিঁড়ি দিয়ে একতলায় উঠেই ডান দিকে ঘুরতেই ছিল আমাদের ঘরটা, তারপর আর একটা ঘর, আর একদম বারান্দার সোজাসুজি ছিল পাপ্পুদের ঘরটা। সিঁড়ি দিয়ে উঠে সোজা তাকালেই চোখে পড়তো পাপ্পুদের দরজা, আর দরজার সামনে রাখা পাপ্পুর জুতো। যদি জুতো থাকতো তাহলে জানতাম পাপ্পু ঘরে আছে, কারণ ও বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে একা কাটাতো। আচ্ছা, এই বিষয়ে একটা কথা তোমাদের বলে রাখি। পাপ্পু ছেলেটা যখন খুব কষ্ট পেত, বা কেউ যখন ওকে বকতো, বা কেউ যখন ওকে কষ্ট দিত, তখন ও প্রায় দিনই ঘরে ঢুকে একা ঘর অন্ধকার করে বসে থাকতো। কোনো রকম শব্দ সে পছন্দ করতো না সেই সময়। এবং আর একটা অবাক করা বিষয়, ফ্যানটাকেও অফ করে রাখতো, সেটা গ্রীষ্মকাল হোক বা বর্ষা বা শীত। এবার ফেরা যাক ঘটনায়। দরজার দিকে তাকাতেই চোখে পড়ল দরজাটা বন্ধ, কিন্তু দরজার সামনেই পাপ্পুর জুতো ছাড়া আছে। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে পাপ্পু ঘরের মধ্যেই আছে। এগিয়ে গেলাম পাপ্পুদের দরজার দিকে এবং সেখানে গিয়ে দরজার ওপর হাত দিয়ে আওয়াজ করতে থাকলাম, পাপ্পু, এই পাপ্পু, দরজাটা খোল। এই পাপ্পু, ঘরে আছিস? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আমি তখন একটু ঘাবড়ে গেলাম। ভাবলাম বোধহয় ঘরে ঘুমোচ্ছে, কিন্তু এই সন্ধ্যেবেলায় ও তো ঘুমোয় না। এই বলে জোরে ঠেলতেই দরজাটা খুলে গেল, আর ভেতরে দেখলাম ঘরটা পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। অন্যদিনে যদিও এতটা অন্ধকার লাগে না, আজ একটু বেশি অন্ধকার লাগছে ঘরটা। দেখলাম সামনে চেয়ারের মধ্যে পাপ্পু বসে আছে। কম্পিউটার স্ক্রিনটা অন আছে। কম্পিউটারের দিকে মুখ করে পাপ্পু কিছু একটা করছে। পেছন থেকে বোঝা যাচ্ছে পাপ্পুর অবয়বটা। দু পা ফেলে এগোতেই নাকে এলো একটা অদ্ভুত ধরনের পচা গন্ধ। এরম গন্ধ জীবনে আমি কোনোদিন পাইনি বললেই চলে।
গন্ধটা নাকে আসতেই গাটা কেমন শিরশির করে উঠল। আমি আর কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে পাপ্পুকে ডাকতে লাগলাম, এই পাপ্পু, পাপ্পু, চল না ভাই, মা নেই, এই সময় ঘরে দুটো সিগারেট খাই, চল চল তাড়াতাড়ি চল, মা চলে আসবে। এইভাবে অনেকক্ষণ ডাকার পর পাপ্পু শুধু বলল, তুই যা, আমি আসছি। ওর গলা শুনে আমার কেমন একটা খটকা লাগলো। যাই হোক, আমি কথা না বাড়িয়ে ওর ঘর থেকে বেরিয়ে চলে এলাম আমার নিজের ঘরে। ঘরে এসে আমি পাপ্পুর জন্য ওয়েট করতে করতে গিটার নিয়ে বসে পড়লাম এবং সেখানে আমি কিছু ক্রোমেটিক কর্ডস প্লে করছিলাম। পরিবেশটা আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য বলে রাখা ভালো, আমি ঘরে ঢোকার কিছুক্ষণ আগেই মা বেরিয়েছিল এবং মা সন্ধে দিয়েই বেরিয়েছিল, তাই ঘরে খুব সুন্দর একটা ধূপের গন্ধ ছাড়ছিল। আর আমি গিটার বাজাতে বাজাতে ওই ধূপের গন্ধে অবচেতন হয়ে হারিয়ে গেলাম এক অজানা দুনিয়ায়। হঠাৎ কি যে হলো বোঝার আগেই আমার চোখ খুলে গেল। চোখ খুলতে আমি তখন দেখলাম ঘরটা আমার পুরো অন্ধকার এবং আমার হাতে গিটার। আর ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ঘড়িতে বাজে রাত 12:30। ঘড়িটা দেখে মাথাটা আমার ঘুরে গেল। আমি তখন ভাবতে লাগলাম যে এতক্ষণ ধরে আমি কি করছিলাম। কেউ কি আমাকে ডাকেনি? একবারও কেউ দরজা খুলে ঘরে আসার চেষ্টা করেনি? আর পাপ্পু, ওকে তো আমি সন্ধ্যে 6টার সময় ডেকে এসেছিলাম, ও কি আমার ঘরে আসেনি? ও কি আমাকে ডাকেনি ঘুম থেকে? এইসব ভাবতে ভাবতে অবচেতন মনে আমি ঘর থেকে দরজা খুলে বাইরে বের হলাম। দরজা খুলে বাইরে বেরোতেই একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম। যদিও এখন বর্ষাকাল, টিপটিপ করে বৃষ্টি বাইরে হচ্ছে। আর ঠিক সেই সময় আমার মাথায় চলছে পাপ্পুর কথা। আর ভাবতে ভাবতেই দেখলাম পাপ্পু ওর ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। দেখে কিছুটা নিঃশ্বাস ফেললাম আর পাপ্পুকে জিজ্ঞেস করতে থাকলাম, কি রে ভাই, তোকে আমি 6টার সময় ডেকে এসেছিলাম আর এখন বাজে রাত্রি 12:30, তুই আমাকে একবার ডাকলি না? আমার প্রশ্নের উত্তরে পাপ্পু বলল, আরে আমি তো তোকে ডাকতেই গেছিলাম, দেখলাম তুই শুয়ে আছিস, ঘুমাচ্ছিস, আমি আর ডাকলাম না, পাশে গিটারটা রাখা। আমি তখন বললাম, হ্যাঁ আমি তো বসে বসে গিটার বাজাচ্ছিলাম, তুই আমাকে শুতে দেখলি কখন? আমি তো শুইনি ভাই। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম যে তুই শুয়েছিলিস। কিন্তু আমার যখন ঘুম ভাঙলো তখন কিন্তু আমি দেখলাম যে আমি বসেছিলাম। যা বাদ দে, ছাড়, চল চল, বৃষ্টি একটু থেমেছে, ছাদে যাই চল। ছাদে উঠতে যাব, ঠিক সেই সময় মনে পড়লো সিগারেটের কথা। তখন পাপ্পু বলল, সিগারেট আছে ভাই? আমি বললাম, হ্যাঁ সিগারেট আছে ভাই, কিন্তু ঘরে আছে, আমি নিয়ে আসছি, তুই যা। পাপ্পু সিঁড়ি দিয়ে উঠে গেল ছাদের দিকে। আমি ঘর থেকে সিগারেটের প্যাকেটটা আর দেশলাইটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলাম ছাদের দিকে। গিয়ে দেখলাম অদ্ভুত গা ছমছমে এক মায়াবী দৃশ্য, যা তখন আমার ভেতরের হাড় পর্যন্ত হিম করে দিচ্ছিল। আমি দেখলাম ছাদের একদম কোণে একটা রেলিংয়ে পাপ্পু বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। আমি দুবার ডাকতেই পাপ্পু ঘুরে তাকালো আমার দিকে। তার সেই তাকানো দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম পাপ্পুর মুখে এক অদ্ভুত হাসি, তার চোখের মধ্যে এক অদ্ভুত কান্না। তার সেই হাসি আর চোখের কান্না সব মিলে মিশে এক অদ্ভুত মায়াবী চেহারার সৃষ্টি করেছিল তখন পাপ্পুর মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই পাপ্পু আমাকে বলল, সিগারেটটা এনেছিস? আরে হ্যাঁ এনেছি, কিন্তু তুই ওখানে কি করছিস? তাড়াতাড়ি নেবে, তুই পড়ে যাবি এক্ষুনি। আমার কথা শুনে পাপ্পু বলল, চাপ নিস না, কিচ্ছু হবে না, তুই সিগারেটটা জ্বালা, বৃষ্টি আসবে তো, আমি আসছি। এই বলে পাপ্পু নেমে এলো রেলিং থেকে। এসে আমরা দুজন মিলে ছাদে বসলাম একটা কোণে, আর আমরা শুরু করলাম আমাদের মতন করে কথাবার্তা। তখন আমি পাপ্পুকে জিজ্ঞেস করলাম যে, কি রে পাপ্পু, তোকে বেশ ডিপ্রেসড লাগছে, কি ব্যাপার, খুব চিন্তায় আছিস নাকি? কই কিছু না তো। আমি তখন আবার ওকে জিজ্ঞেস করলাম যে, আমাকে বলবি না তো কাকে বলবি, বল না কি হয়েছে? আরে বল না, বললে মনটা হালকা হবে, বল। কি আর বলবো ভাই, চাকরি পাচ্ছি না কোথাও, সব জায়গা থেকে রিজেকশন আসছে,
মার্কেটের যা অবস্থা, তারপরে তো ইংলিশে কথা বলতে হবে। আজকে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, কি যাচ্ছে তাই ভাবে যে অপমান করলো। আর মাঝে মাঝে মনে হচ্ছে না আর পারা যাচ্ছে না। গার্লফ্রেন্ডের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, কিছুটা জবও খুঁজে পাচ্ছি না, বাড়িতে অশান্তি হচ্ছে, অভাবের সংসার যা হয়, বাড়ির একটা ছেলে, কোন দিকে যাব কি করব বুঝতে পারছি না কিছুই। আমি ওর কথা শুনে বুঝতে পারলাম ও যথেষ্ট ডিপ্রেশনে আছে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুই চাপ নিস না ভাই, সব ঠিক হয়ে যাবে, একদম চাপ নিস না, এসব নিয়ে চিন্তা করিস না ফালতু। আর চিন্তা চিন্তা সব দূর হয়ে গেছে। এখন থেকে সব ঠিকঠাক, সব ভালো কাটবে সবার। এই তোদের সাথে মজা করতাম, আড্ডা মারতাম, খেলতাম, ছোটবেলায় কত ভালো ভালো স্মৃতি কাটিয়েছি। এখন সব সমাধান হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই শুনে তখন আমি বললাম, পড়তাম খেলতাম এরম করে কেন বলছিস ভাই, কি হয়েছে তোর? সব উত্তর সকাল হলেই পেয়ে যাবে। কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে দিল, আমার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেল, একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে। ওর কথাটা শোনার পর সময়টা যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল এক জায়গায়। আমি বেশ কিছুটা ভয় পেয়েই বললাম, এরকম করে উল্টোপাল্টা কথা কেন বলছিস, কেন ভয় দেখাচ্ছিস, কি হয়েছে তোর? একটু আগে আমার ঘরে গলায় দড়িটা দিয়ে ট্রাই করছিলাম, দেখলাম বেশ টাইট হয়ে গেছে। ঠিক তখনই পায়ের তলা থেকে সরিয়ে দিলাম চেয়ারটা। এখন আমার ঠান্ডা দেহটা ঘরে ঝুলছে। পাপুর এই কথা শোনার পর আমার হাড় হিম হয়ে গেল, আমার হৃদস্পন্দন থেমে গেল। আমি তখন ওকে বললাম, এই এরকম ইয়ার্কি মারিস না ভাই প্লিজ, এবার কিন্তু ভয় লাগছে, এবার সিরিয়াস হয়ে যাচ্ছে ভাই এই ব্যাপারটা। দেখ রাত্রি 12:30 বাজে, 1টা বাজে যায়, এরকম এই সময় ছাদে বসে এইরকমভাবে ভয় দেখাস না, অ্যাটলিস্ট আমি হার্ট ফেল করে মরে যাবো তো। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখি নাই কেমন ঝুলছে আমার লাশটা, কেমন দেখতে লাগছে এখন। ওর শেষ কথাটা শুনে আমি ধড়পড় করে সিঁড়ি দিয়ে নেমে এলাম, দৌড়ে গেলাম পাপ্পুর ঘরের দিকে। দেখলাম পাপ্পুর ঘরের দরজাটা বন্ধ। আমি তখন ভাবলাম যে পাপ্পু তো একটু আগে দরজাটা খুলে বেরিয়ে এসেছিল, তাহলে এখন দরজাটা ভেতর থেকে কে আটকালো? আমি আর কিছু না ভেবেই দরজার মধ্যে আওয়াজ করে করে ধাক্কা মারতে লাগলাম, আর দরজাটা ঠেলতে লাগলাম ভেতর দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে ধাক্কাধাক্কি করার পর মনে হলো দরজাটা ভেতর থেকে কেউ অলৌকিকভাবে খুলে দিল, আর ভেতরে ঢুকে নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। দেখলাম পাপ্পুর নিথর দেহটা গলায় দড়ি বেঁধে ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। আমি তখন কিছু না বুঝতে পেরে জোরে একটা চিৎকার করে উঠলাম, না! এই বিশাল চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি চোখ খুলে প্রথমে যা দেখলাম, আমি দেওয়ালে হেলান দিয়ে বসে আছি, আমার বাঁ হাতে গিটার ধরা আছে, আর ঘড়িতে তখন বাজে প্রায় 6টা 20। সেই মায়ের দেওয়া ধূপের গন্ধ। আর একটা কথা আমি মনে করে দিতে চাই, একটু আগে আমি ঘটনায় বলেছিলাম 6টার সময় পাপ্পুকে ডেকে এসেছিলাম সিগারেট খাওয়ার জন্য ঘরে এসে। এখন বাজে 6টা 20, তার মানে 20 মিনিট হলো আমি ঘুমিয়েছি। আমি তখন আমার নিজের সঙ্গে লড়াই করছি, আর আমি কিছু বুঝতে পারছি না যে আমি তখন বাস্তবে আছি না স্বপ্ন দেখছি। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে দরজায় আওয়াজ করে কে যেন ঘরে ঢুকে এলো। ঘরে নাইট ল্যাম্পের আলোয় দেখতে পেলাম পাপ্পু ঘরে ঢুকে এলো। আরে ভাই ওর, আরে কখন থেকে ডাকছি তোকে, একবার চলে গেলাম দেখে, আবার তুই এলাম, এসে দেখছি ঘুমাচ্ছিস। কি হয়েছে, তোর শরীর খারাপ নাকি? আমার তখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, নিথর হয়ে গেছে আমার গলা। কিছুটা শক্তি সঞ্চয় করে কিছু সময় পর ওকে বললাম, তুই ভালো আছিস তো ভাই, তোর কিছু হয়নি তো? মানে আমি তো ঠিকই আছি, কি আবার হবে আমার? ওট ওট ওট, আরে কাকিমা চলে আসবে এক্ষুনি, সিগারেটটা খেয়ে নি ভাই, নাহলে কিন্তু কেস খেয়ে যাবো। আচ্ছা, আমি যখন তোর ঘরে গেছিলাম তখন তুই দেখো ডিপ্রেশনে ছিলিস, তুই কি কিছু গভীর চিন্তা করছিলিস কিছু একটা নিয়ে? কি হয়েছে তোর বলতো, আমাকে একটু বল না ভাই, কি হয়েছে তোর? কি আর বলবো ভাই,
কোথাও জব নেই, কিচ্ছু জব পাচ্ছি না, সব জায়গায় রিজেকশন। এই কথাগুলো শুনে আমার ঠিক মনে পড়ে গেল আগের কথাগুলো। কিছুক্ষণ পর পাপ্পু বলল, ভাই একটু আগে মনে হচ্ছিল না যেন সুইসাইড করে নি। ওর এই কথা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমার মাথায় তখন চলছে কিছুক্ষণ আগে আমার দেখা সেই ঘটনাগুলোর রিক্যাপ। যেন মনে হচ্ছে আমি আবার একই জিনিস পুনরায় দেখছি। সেদিন আমি পাপ্পুকে থামিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে এরকম কিছু না করতে। তবে সেই ঘটনা আজ 15 বছর পরেও আমার মনে একইভাবে দাগ কেটে যায়। বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে সেই রাত্রিটা। মনে করিয়ে দেয় আমি পাপ্পুর ভবিষ্যৎ দেখে নিয়েছিলাম। এখন পাপ্পু ভালোই আছে। সে এখন স্টেবল, একটা ভালো জায়গায় জবও করছে। বিয়ে হয়েছে তার 3 বছর হয়েছে। বাড়িতে সবাইকে নিয়ে একসাথে এখন সুখে আছে। কেমন লাগলো বন্ধুরা? আজকে যে ঘটনাটা তোমাদের শোনালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের থেকে যদি এরকমভাবে সাপোর্ট আমি পেতে থাকি তাহলে অবশ্যই আমি আগে আরো এগিয়ে যাব আর তোমাদের সামনে নিয়ে আসবো আরো সত্যি ভৌতিক ঘটনা। যদি তোমাদের মাথায় এরকম কোনো ঘটনা এসে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, অথবা কারোর সঙ্গে যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে একটা ছোট্ট করে হাই লিখে যেও, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আজকের মতন বিদায় নেবার পালা বন্ধুরা। তবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।